আজকে মানিকগঞ্জ যাচ্ছি। আমি আর মামুন ভাই। মামুন ভাই আমার অফিসের কলিগ। আমরা সাভার রেডিও কলোনি পেট্রোল পাম্প থেকে একসাথে রওনা হই, কারণ মামুন ভাই বাড্ডাতে থাকে আর আমি সাভারে। আমার বাইকের পিওভিটা একটু সমস্যা হয়ে গেছে, পরের ভিডিওতে তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানিকগঞ্জে কোথায় যাব তা আমরা আগে ঠিক করিনি, কিন্তু যাওয়ার পথে সিদ্ধান্ত নেই কোনো এক জমিদার বাড়ি দেখে আসব। আমরা সন্ধান পাই বেতিলা জমিদার বাড়ির। আমাদের বাইক চালাতে বেশ ভালোই লাগে, তাই আমরা বেতিলা জমিদার বাড়িকে গন্তব্য ঠিক করে যাত্রা চালিয়ে যাই। কিন্তু অসুবিধার ব্যাপার একটাই লাগছে, সেটা হলো প্রচণ্ড গরম। এখন এপ্রিলের শেষের দিকে বাংলাদেশের প্রায় সব জায়গায় গরমের হাঁসফাঁস চলছে। বাইক রাইডের সময় গরমটা বোঝা যায় না, কিন্তু বাইকের গতি থামলে বা স্লো করলে গরমটা অনুভব করা যায়। এবার মানিকগঞ্জের ব্যাপারে কিছু তথ্য বলি। মানিকগঞ্জ জেলা শহর হতে মাত্র 6 কিলোমিটার দূরে একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বেতিলা মিতিরা ইউনিয়ন। কালীগঙ্গা ও ধলেশ্বরী নদী এই ইউনিয়নের দুপ্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে। এই ইউনিয়নের পশ্চিমে রয়েছে মানিকগঞ্জ পৌরসভা, পূর্বে সিংগাইর উপজেলা বায়রা ইউনিয়ন, উত্তরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন এবং দক্ষিণে সদর উপজেলা পুটাইল ইউনিয়ন অবস্থিত। মানিকগঞ্জের ভিতরে আমরা ঢুকে গেছি, আর এখন একটা ব্রিজ দেখলাম, খুব সুন্দর একটা ব্রিজ লাগলো। আর একদম নিরিবিলি, কোথাও কোনো মানুষ নেই, কোলাহল নেই। আমাদের কাছে এটা ভালো লাগে এই কারণে, কারণ হচ্ছে আমরা কোলাহলের মধ্যে থাকি, ঢাকা শহরে কোলাহলের মধ্যে থাকি। যখনই একটু কোলাহল ছাড়া হয়, একটু গাছগাছালি দেখি, একটু সবুজ প্রকৃতি দেখি, তখনই আমাদের একটু ভালো লাগা শুরু হয়। ভিডিওটা হঠাৎ করে স্টপ হয়ে গেল, সম্ভবত ফোনটা গরম হয়ে গেছে অনেক, কারণ এটা দিয়ে আবার লোকেশন দেখে দেখে আসতেছি, আবার হচ্ছে এটা দিয়ে একটু বাইকের পিওভি নিচ্ছি। আমার সাথে মামুন ভাই আছে, মামুন ভাই ওইখানে ভিডিও করছে, ও ওইখানটায়। আচ্ছা, ওইটা ওনাকে এখন দেখা যাবে না ক্যামেরায়। আর এই হচ্ছে আমাদের বাইক নিয়ে আসলাম, আমি হচ্ছে হর্নেট চালাচ্ছিলাম, আর মামুন ভাই পালসার N60 চালাচ্ছে। ব্রিজের নিচে একটু নামলাম, নেমে মামুন ভাই দেখালো তুলা আর কিছু গাছ আছে পড়ে আছে পরিত্যক্ত। আমার তো বিশ্বাস হলো না, আমি একটু এগিয়ে দেখতে চাচ্ছি এগুলো আসলে কি তুলা কিনা। হ্যাঁ, এগুলি তো তুলাই, যা দিয়ে সুতা হয়। সুন্দর তো। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে বেতিলি। বেতিলি জমিদারের বাড়ির মতো একটা জায়গা আছে, ওইখানটা আমরা দেখতে যাচ্ছি। রাস্তার মধ্যে এই ব্রিজটা পড়লো, আর এই ব্রিজটা বেশ ভালো লাগলো, এখানে দাঁড়ালাম, কিছুক্ষণ কথা বলছি। মামুন ভাই ওইখানে যাচ্ছে, একটু ডিটেইলে কথা বলছে, আমি তেমন পারি না ডিটেইলে কথা বলতে। খেয়া নৌকা সুন্দর লাগছে, একটু হালকা হালকা মাঝে বাতাস আসছে। এখানটায় এই পর্যন্ত ইনফরমেশন রাখি। সামনে যাচ্ছি বেতিলি, বেতিলি যেয়ে আবার ক্যামেরাটা অন করব, তখন আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব বেতিলি সম্পর্কে। অবশেষে আমরা বেতিলা জমিদার বাড়িতে পৌঁছাই। বেতিলা একটি সবুজে ঘেরা ছিমছাম গ্রাম, তবুও গরমের তীব্রতা এখানেও কম নয়। বেতিলার মাঝ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল। এই বেতিলা খালই একসময় ছিল ধলেশ্বরী আর কালীগঙ্গা নদীর পথে। এই ধলেশ্বরী আর কালীগঙ্গাকে সংযুক্ত করে বেতিলা খাল। তাই এই নিরাপদ নৌ রুট বেছে নিয়েছেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা। লোকমুখে এটা জমিদার বাড়ি হিসেবে প্রচলিত হলেও এটি আদতে সত্যবাবুর বসত। সেই সময়ের অজপাড়া গায়ের এই বিশাল দালান কোঠা শান শওকত স্থানীয়দের কাছে জমিদার বাড়ি হিসেবে পরিচিত হবে, এটাই স্বাভাবিক। বর্তমানে এটা সরকারি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তবে এই বাড়ির অবস্থা দেখে মানুষের আশ্রয়কেন্দ্র বলে মনে হয় না। বেশ অযত্ন এবং অবহেলিত অবস্থায় পড়ে আছে বাড়িটা, তবে বাড়িটার টেরাকোটা ডিজাইনগুলো বেশ সুন্দর। জ্যোতিবাবু নামের কলকাতার বণিক এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। তিনি ছিলেন মূলত পাটের বণিক। খালের কারণে এই এলাকা পাটের ব্যবসার জন্য অনুকূল ছিল। এই বাড়ির ব্যাপারে ইন্টারনেটে বা বই ঘেটেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আপাতত স্থানীয় লোকজনের মুখে আর এখানকার বাসিন্দাদের কাছ থেকে শোনা গল্পই একমাত্র ভরসা। এটা সম্ভবত জমিদার বাড়ির একটা কুয়া ছিল, কুয়াটা গভীরতা অনেক, শুরু থেকেই শেষ, এখন আর কুয়া নেই।
মানিকগঞ্জের জমিদার বাড়ি, ওইটা দেখার পর আমরা একটা রেস্টুরেন্টে খাই। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আর একটু বের হই। তো বের হতে হতে আমরা দুজন চলে আসি একটা নদীর পাশে। তো এই নদীতে আমাদের আবার একটু গোসল করার শখ জাগলো। আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম, আমরা হাফ প্যান্ট নিয়ে এসেছিলাম, গামছা নিয়ে এসেছি, যাতে যদি আমরা কোনো মনোমুগ্ধকর কোনো লেক পাই বা পুকুর পাই বা নদী পাই, সেফ জায়গা হলে আমরা ওইটাতে নামবো। বেশ ভালো একটা জায়গা, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু ফিল পাবো আমরা। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাইরে না বের হলে বোঝা যায় না, সারাক্ষণ এসির মধ্যে থেকে এটা অনুভব করা যায় না। তো বাইরে আমরা বের হয়ে আমরা অনুভব করলাম যে অ্যাকচুয়ালি মানুষ হাহাকার করছে গরমে। সো এই গরমে বের হয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো। আর পাশাপাশি এখন নদীতে স্নান করব, স্নান করে আর একটা অভিজ্ঞতা নিব। এই যে যে করতেছে একটা আলাদাই ফিল আছে, একদম ফ্রেম ট্রেম দেখে তারপরে নামা যাবে, তাই না? এই জায়গাটা ধান ছিল, ধান লাগানো ছিল, নিচে পায়ে ওই ধানের শিকড়গুলি পায়ে বাঁধতেছে। তো হাঁটু পানি, একটু সামনে গেলে পানির পরিমাণটা একটু বাড়বে। মানে বৃষ্টির পানিগুলোই হয়তো এখানে জমেছে। পানিটা খুব বেশি স্বচ্ছ বলতে খুব বেশি মানে ভালো বলবো না, তবে প্রচুর মানুষ গোসল করে। আমার ধারণা যে আমাদেরও খুব একটা সমস্যা হবে না, আমরা এনজয় করতে আসছি বেসিক্যালি। হ্যাঁ, আর সারাদিনের ট্যুরে আমার কাছে মনে হয় এই যে এখন শরীরটা ভেজা এবং এখন যে শরীরে যে ফিলিংসটা সেটা সারাদিনের গরমের তুলনায় অনেক বেশি ভালো। তো সূর্য মাথার উপরে কিন্তু পানির মধ্যে শরীর ঠান্ডা লাগতেছে, বেশ একটা ভালো অনুভূতি। এনজয় সেই 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 যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। যৌবন ভাসিয়া গেল জলে, আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। অনেক পানি ভাই। হ্যাঁ, এইবার মজা। যৌবন মিলিয়া গেল আস্তে আস্তে জলে জলে। ভাই এখানে ভালো গভীর আছে, এইবার গভীরতা পাওয়া গেছে। ভালোই 4 ফিট বা 4 ফিটের একটু বেশিও হবে পানি। আচ্ছা, এটা কি শ্যাওলা নাকি সাউথ কোন জাতীয় কিছু লাগতেছে? আজকে সারাদিনটা গরমের মাঝেও মোটামুটি ভালোই কাটলো। আমরা দুজনেই বেশ এনজয় করেছি আমাদের এই রাইডটাকে, এই ভ্রমণটাকে। আজ এই পর্যন্তই। আশা করি নেক্সট কোনো ব্লগে আবার কিছু তথ্য শেয়ার করবো আপনাদের সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ।